সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সকল যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই যার যার অবস্থানে নিয়মিত পড়াশোনা করছো। এর আগে আমার সাথে তোমাদের পরিচয় হয়ে গেছে। আজকে আমি তোমাদের যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র। এর আগে যে অংশ পড়িয়েছিলাম তার পরবর্তী থেকে আমি ক্লাস নেওয়া শুরু করব। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে বা শোনো তাহলেই বুঝতে পারবে। এর আগে আমি আলোচনা করেছিলাম শব্দের শ্রেণীবিভাগ। আমি একটু পিছনের পড়াটা একটু রিভিশন দিয়ে সামনে এগিয়ে যাব। শব্দ তিন প্রকার: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পদের দুটো দিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। আমি কি বলেছিলাম? আমি বলেছি পদের দুটি দিক আছে, একটি হচ্ছে ব্যক্তার্থ, অপরটি হচ্ছে জাত্যার্থ। একটি ব্যক্তার্থ, অপরটি জাত্যার্থ। অর্থাৎ এই ব্যক্তার্থ হচ্ছে পরিমাণের দিক, ব্যক্তার্থটা হচ্ছে পদের পরিমাণের দিক, জাত্যার্থ হচ্ছে গুণের দিক। আমি কি বলেছি? আমি বলেছি পদের দুটি দিক আছে, একটা হচ্ছে ব্যক্তার্থ, একটা হচ্ছে জাত্যার্থ। ব্যক্তার্থ হচ্ছে পরিমাণের দিক, জাত্যার্থ হচ্ছে গুণের দিক। ব্যক্তার্থ কি? ব্যক্তার্থ পরিমাণের দিক, জাত্যার্থ হচ্ছে গুণের দিক। তাহলে এবার আসা যাক ব্যক্তার্থ কি। ব্যক্তার্থ হচ্ছে কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপিত হয় সেই বস্তু বা বস্তুসমূহকে বলা হয় ব্যক্তার্থ। যদি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো, যেমন মানুষ পদ। কি পদ? মানুষ। এই মানুষ পদ, এই যখন মানুষ পদটাকে আমরা ব্যক্তার্থের দিক থেকে আলোচনা করব তখন আমরা কি বলবো? যে মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যতে যত মানুষ আছে তারা সকলকেই আমরা বলবো পদের ব্যক্তার্থ দিক। আবার বলি, একটু খেয়াল করো। ব্যক্তার্থ হচ্ছে কি? পরিমাণের দিক। উদাহরণ হচ্ছে মানুষ। মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যতে যত মানুষ আছে সকলকে আমরা ব্যক্তার্থের বিবেচনায় ফেলবো, অর্থাৎ পরিমাণের দিক থেকে বিবেচনা করব। এরপরে দেখব আমরা জাত্যার্থ। জাত্যার্থ কি? গুণের দিক। কোনো পদ যে সাধারণ ও আবশ্যিক গুণ সমষ্টিকে নির্দেশ করে সেই গুণ বা গুণ সমূহকে বলা হয় জাত্যার্থ। উদাহরণটা হচ্ছে মানুষ। মানুষ পদের উদাহরণে যদি আমি জাত্যার্থের দিক আলোচনা করি তাহলে মানুষ পদের সাধারণ ও আবশ্যিক গুণ কি? সাধারণ ও আবশ্যিক গুণ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষ পদের সাধারণ ও আবশ্যিক গুণ হচ্ছে কি? মানুষ পদের সাধারণ ও আবশ্যিক গুণ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে আমি আবার একটু বলি, তোমরা একটু খেয়াল করে শোনো। পদ কি? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহার উপযুক্ত সেই শব্দ বা শব্দ সমষ্টিকে বলবো পদ। এরপর আমরা আলোচনা করেছিলাম শব্দ। শব্দের তিনটে ভাগ হচ্ছে, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পদের দিক। পদের হচ্ছে দুটি দিক, একটা হচ্ছে ব্যক্তার্থ,
একটা জ্ঞাতার্থ। ব্যক্তার্থ পরিমাণের দিক, জ্ঞাতার্থ গুণের দিক। আমি উদাহরণ দিয়ে বলেছি যে মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত মানুষকেই বোঝানো হবে। আর মানুষ পদের জ্ঞাতার্থ হচ্ছে জীববুদ্ধি ও বুদ্ধিবৃত্তি, অর্থাৎ মানুষ পদের আবশ্যিক ও সাধারণ গুণ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এরপরে দেখব যে এই ব্যক্তার্থ ও জ্ঞাতার্থর মধ্যে একটি সম্পর্ক আছে। এই ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের মধ্যে সম্পর্কটা কি একটু খেয়াল যদি করো তাহলে তোমরা বুঝতে পারবে। এই ব্যক্তার্থ জ্ঞাতার্থ সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। সেটা কীরকম যদি একটু খেয়াল করো তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে দেখো, 1 নম্বর হচ্ছে যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জ্ঞাতার্থ কমে যাবে। তাহলে আমাদের 1 নম্বর নিয়মে আমরা কি দেখব যে আমরা কি বলেছি, ব্যক্তার্থ জ্ঞাতার্থর এই সম্পর্কটা হচ্ছে মূলত বিপরীত সম্পর্ক, অর্থাৎ একটি যদি বাড়ে আরেকটি কমে যাবে। সেটা কীরকম দেখো, যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জ্ঞাতার্থ কমে যাবে। দ্বিতীয় নিয়মটা আমরা দেখব, তাহলে আমরা প্রথম নিয়মটা দেখেছি, যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জ্ঞাতার্থ কমে যাবে, যদি ব্যক্তার্থ কমে তাহলে জ্ঞাতার্থ বাড়বে। এরপরে দেখো আমরা 3 নম্বর নিয়মটা কি দেখব। আমরা 3 নম্বর নিয়মে দেখব যদি জ্ঞাতার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে যাবে। 4 নম্বরে দেখব যদি দেখো আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম ব্যক্তার্থ জ্ঞাতার্থ সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক। এই ক্ষেত্রে যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জ্ঞাতার্থ কমে যাবে, যদি ব্যক্তার্থ কমে তাহলে জ্ঞাতার্থ বেড়ে যাবে, যদি জ্ঞাতার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে যাবে, যদি জ্ঞাতার্থ কমে যায় তাহলে ব্যক্তার্থ বেড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ব্যক্তার্থ জ্ঞাতার্থর বিপরীত সম্পর্কটা কীরকম। এখন একটি ছকের সাহায্যে যদি আমি এটা দেখিয়ে দিই তাহলে আশা করি তোমাদের যতটুকু কনফিউশন আছে ততটুকু কনফিউশনও দূর হয়ে যাবে। দেখো একটু উদাহরণের সাহায্যে, একটি ছকের সাহায্যে দেখি তাহলে বুঝতে পারবে।
সুপ্রিয় ছাত্রছাত্রী, এর আগে আমি যেটা আলোচনা করেছিলাম যে দুটি দিক অর্থাৎ ব্যক্তার্থ জাত্যার্থের দুটি দিক, একটা বাড়লে আর একটা কমে, একটা কমলে আর একটা বাড়ে। আমি বলেছিলাম যে একটি ছকের সাহায্যে তোমাদের দেখিয়ে দিই, তাহলে এটা তোমাদের আর একটু পরিষ্কার হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে পদের ব্যক্তার্থ দিক অর্থাৎ সকল জীব। সকল জীব এর পদ হচ্ছে জীব, এটা হচ্ছে ব্যক্তার্থের দিক। আর জাত্যার্থের দিক অর্থাৎ জীব হিসাবে এর সাধারণ বা আবশ্যিক গুণ হচ্ছে জীববৃত্তি। জীব পদের পদ হচ্ছে কি জীব, এর ব্যক্তার্থ যখন আসবে তখন জীবটা কি অতীত, বর্তমান, ভবিষ্যতে সমস্ত জীবকে নির্দেশ করা হয়েছে, তাই হচ্ছে সকল জীব। তাই সকল জীবের জীব পদের জাত্যার্থ হচ্ছে কি জীববৃত্তি। জীব পদের সাধারণ ও আবশ্যিক গুণ যেটা, সেটা হচ্ছে জীববৃত্তি। এরপরে আমরা দেখব সকল মানুষ। এই মানুষ পদ অর্থাৎ এই মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যতে যত মানুষ আছে সবাইকে বোঝানো হয়েছে মানুষ পদ দ্বারা। মানুষ পদের জাত্যার্থ হচ্ছে কি, এর সাধারণ আবশ্যিক গুণ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এরপরে আমরা দেখব সভ্য মানুষ। সভ্য মানুষের পদের ব্যক্তার্থ হচ্ছে সকল সভ্য মানুষ, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যতে যত সভ্য মানুষকে আছে সবাইকে বোঝানো হয়েছে। এই সভ্য মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা। আমরা জাত্যার্থ বলতে বুঝাই আবশ্যিক ও সাধারণ গুণাবলী। আমরা জাত্যার্থ বলতে কি বুঝাই? আমরা জাত্যার্থ বলতে বুঝাই পদের আবশ্যিক ও সাধারণ গুণাবলী। তাহলে এই সভ্য মানুষের আবশ্যিক ও সাধারণ গুণাবলী হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা। একটু যদি খেয়াল করো তোমরা দেখতে পারবে, যখন আমরা পদের ব্যক্তার্থে জীব পদের সকল জীব বলেছি তখন কিন্তু জাত্যার্থ অনেক কম। দেখো, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে এখানে সকল জীব, কিন্তু জাত্যার্থ কি শুধুমাত্র জীববৃত্তি, কিন্তু পরিমাণটা কি অনেক। এই পরিমাণটা যখন কমে সকল মানুষ হয়েছে, দেখো জাত্যার্থ কিন্তু বেড়ে গেছে। আমাদের নিয়ম কি বলে? আমাদের নিয়ম বলে যদি ব্যক্তার্থ বাড়ে জাত্যার্থ কমে যাবে, ব্যক্তার্থ কমে গেলে জাত্যার্থ বেড়ে যাবে। দেখো, দ্বিতীয় নম্বর ছকে ব্যক্তার্থর পরিমাণ একটু কমে গেছে। এখানে ছিল সকল জীব, এরপর হয়েছে কি সকল মানুষ, কিন্তু গুণটা দেখো বেড়ে গেছে। কীভাবে বেরোলো? দেখো, এই জীববৃত্তির সাথে বুদ্ধিবৃত্তি গুণটা বেড়ে গেছে, এর সাথে জীববৃত্তির সাথে বুদ্ধিবৃত্তি গুণটা বেড়ে গেছে। আমরা 3 নম্বর ছকে কি দেখলাম? আমরা 3 নম্বর ছকে গিয়ে দেখব যে ব্যক্তার্থটা আরেকটু কমে গেছে। কমে কি হয়েছে? শুধুমাত্র সভ্য মানুষকে নির্দেশ করা হয়েছে। এখানে পদ হচ্ছে সভ্য মানুষ, কিন্তু জাত্যার্থের পরিমাণটা কি হয়েছে? একটু বেড়ে গেছে। জাত্যার্থর পরিমাণ একটু বেড়ে গিয়ে কি হলো? এখানে সভ্যতা যোগ হয়েছে। কি যোগ হয়েছে? জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির সাথে যোগ হয়েছে সভ্যতা। অর্থাৎ এখানে ব্যক্তার্থ কমে গেছে, এখানে জাত্যার্থ বেড়ে গেছে। আমরা যদি দেখি নিচ থেকে উপরের দিকে যাই, দেখব কি এখানে জাত্যার্থর পরিমাণ বেশি, তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু কম। এখানে ব্যক্তার্থর পরিমাণ যদি নিচ থেকে দেখি একটু একটু করে বাড়তে গেছে। অর্থাৎ এখানে জাত্যার্থ কমতে কমতে উপরের দিকে উঠেছে, এখানে বাড়তে উপরের দিকে উঠেছে। অর্থাৎ এই ছক থেকে আমরা কি বুঝলাম? এই ছক থেকে আমরা বুঝলাম যে পদের যে দুটি দিক আছে ব্যক্তার্থ, জাত্যার্থ, সেটা হচ্ছে বিপরীত হ্রাস বৃদ্ধির সম্পর্ক। অর্থাৎ একটি বাড়লে অপরটি কমে, একটি কমলে অপরটি বাড়ে। এখানে যখন ব্যক্তার্থ বেড়ে গেছে জীববৃত্তি কমে গেছে, ব্যক্তার্থ কমে গেছে জীববৃত্তি বেড়ে গেছে। আশা করি তোমরা এই ছকের সাহায্যে স্পষ্ট হয়ে গেছো যে ব্যক্তার্থ ও জাত্যার্থের সম্পর্কটা কি। আমি আরেকটু পিছনের পড়াটা আজকে যেটা পড়িয়েছি সেটা আরেকটু আলোচনা করে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে ব্যক্তার্থ কি। ব্যক্তার্থ হচ্ছে যে কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তু সমূহতে আরোপিত হয়, সেই বস্তু বা বস্তু সমূহ হচ্ছে পদের ব্যক্তার্থ। আর কোনো পদ যে সাধারণ আবশ্যিক গুণ
সমষ্টিকে নির্দেশ করে সেই গুণ বা গুণ সমষ্টিকে বলা হয় জ্ঞাত্যার্থ। আমাদের মনে রাখতে হবে জ্ঞাত্যার্থ হচ্ছে পদের সাধারণ ও আবশ্যিক গুণ। কি বলেছি? জ্ঞাত্যার্থ হচ্ছে পদের সাধারণ ও আবশ্যিক গুণ, এক কথা বলতে পারি মৌলিক গুণ। আমাদের যে মৌলিক গুণগুলো পদের মধ্যে থাকবে সেই মৌলিক গুণই হচ্ছে পদের জ্ঞাত্যার্থ। এই পদের ব্যক্তার্থ জ্ঞাত্যার্থ সম্পর্ক হচ্ছে বিপরীত হ্রাস বৃদ্ধির সম্পর্ক, অর্থাৎ একটি বাড়লে অপরটি কমে, একটি কমলে অপরটি বাড়ে। এর 4টি নিয়ম আছে, এই 4টি নিয়ম তোমাদের আলোচনা করেছি। এরপরে একটি ছক দেখিয়েছি, এই ছকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে বাড়লে কমে আর কীভাবে কমলে বাড়ে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো।